স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো দেখো, আমরা আসলে গত সপ্তাহে ক্লাসটা নিইনি। গত সপ্তাহে কেউই প্রায় ক্লাসটা করতে পারতো না। গত সপ্তাহে এমনি আমাদের এখানকার ছেলেদেরও ইন্টারনাল পরীক্ষা ছিল, প্লাস এমনি বাকিদের ধরো নরেন্দ্রপুর যে বিহার সদস্য পরীক্ষা চলছিল। মানে গত সপ্তাহে বুধ বৃহস্পতি দুদিনই ক্লাসটা নেওয়া হয়নি। তবে আমরা এই সপ্তাহে দুটো ক্লাসই হবে। আচ্ছা, আমরা আজকে মানে কেমিক্যাল কাইনেটিক্সের 4টে ক্লাসে যে থিওরিটিক্যাল যে পার্টটা সেটা আমরা কভার করে ফেলেছি। আর আমি গতদিনে কেমিক্যাল কাইনেটিক্সের যে এমসিকিউগুলো, তার প্রিভিয়াস এসে সলিউশনস, প্লাস তার সাথে তোমার যে প্র্যাকটিসের জন্য প্রচুর এমসিকিউ, তার একটা ডিটেল কালেকশন দিয়েছি। এবং ওখানে দেখবে যে যে প্রিভিয়াস ইয়ার্সে পড়া যে সমস্ত কোশ্চেন্সগুলো বা যে ধরনের এমসিকিউগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, সেগুলো ডিটেল সলিউশন করে দেওয়া আছে। সেটা তোমরা লাইন বাই লাইন পুরোটাকে পড়বে, পড়ে পরের ক্লাস আমাকে জিজ্ঞেস করে নেবে যে কোথায় কি অসুবিধা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে জিজ্ঞেস করে নিয়ে সামনের সপ্তাহে আমরা এটা পরীক্ষা নিয়ে এটাকে কমপ্লিট করব। ঠিক আছে? আর আজকে আমি কিছু জিনিস একটু আলোচনা করতে চাইছি, যেটা পার্টিকুলারলি জ্যামের জন্যে একটা এমএসকিউ সেকশন আছে। দেখো, এমসিকিউ তবু ঠিক আছে, যে যখন সিঙ্গেল অপশন কারেক্ট, তখন না তুমি অনেক কিছু না জেনেও তুমি কারেক্ট অ্যান্সারটা ঠিক মেরে দিতে পারো। কিন্তু এমএসকিউ প্রবলেমগুলো এমন যে সেখানে তোমার কিছু না জেনে আন্দাজে এমএসকিউ কারেক্ট হতে পারে না। আর যেটা আরও সমস্যার জায়গা সেটা হচ্ছে যে যখন তুমি এমএসকিউগুলো সলভ করবে, সেখানে ধরো কোনো একটা পার্টিকুলার মাল্টিপল সিলেক্ট কোশ্চেনে তোমার 4টে অপশন হয়তো কারেক্ট, তুমি 3টে অপশন ঠিক মারলে একটা দিলে না, তুমি কিন্তু জিরোই পাবে। যেই অ্যাডভান্সে কিছু কোশ্চেন্স আছে যেখানে কিন্তু একটা পার্ট মার্কিং এর ব্যাপার থাকে, কিন্তু জ্যামে এমএসকিউ কারেক্ট হলে ফুল মার্কস পাবে, কিন্তু একটা অপশন যদি তোমার ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু তুমি জিরোই পাবে। সেখানে সাবজেক্টটা একদম উইথ কনফিডেন্ট ফুল না জানলে তুমি কিন্তু এমএসকিউ নম্বরগুলোকে পাবে না। সেখানে সেই এমএসকিউগুলো আজকে আমি 25টা এমএসকিউ কেমিক্যাল কাইনেটিক্স সেইটা একটু আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে যদি কিছু ডিসকাশনের দরকার থাকে আমি সেই ডিসকাশনগুলোকে করে দেবো। ঠিক আছে, তা শুরু করা যাক। বলা হচ্ছে দ্য রিয়াকশন অফ ফলোয়িং অর্ডার দ্যাট ক্যান বি কমপ্লিটেড ইন এ ফাইনাইট টাইম ইজ, দেখো 0, 1/2, 1, 2 4টে অর্ডার রিয়াকশন দেওয়া আছে। বলছে এই অর্ডার রিয়াকশনগুলোর মধ্যে কোন কোন অর্ডারের রিয়াকশনসটা তোমার ফাইনাইট টাইমে কমপ্লিট হবে। উত্তর কি হবে বলো? উত্তর দাগ দেওয়া আছে, দাগটা ভুলও দেওয়া থাকতে পারে। আমি আবার ওই কনফিউশন হবে বলে আমি দাগগুলো দিয়ে রেখেছি, কিন্তু আমি ভুল দাগ দিতে পারি। হ্যাঁ, তোমরা লজিক্যালি বলো যে এই রিয়াকশন, এই প্রশ্নটার উত্তর কি হবে। যে এখানে 0 অর্ডার, 1/2 অর্ডার, 1st অর্ডার, 2nd অর্ডার রিয়াকশন বলে দেওয়া আছে, এর মধ্যে কোনগুলো তোমার ফাইনাইট টাইমে কমপ্লিট হবে। বলো, কে বলবে? স্যার 0 আর হাফ। 0 আর হাফ কেন? যেগুলো ওই অর্ডার লেস দেন 1 হয় সেগুলো লেস হচ্ছে ইকুয়াল, ফাইনাইট টাইম। লেস দ্যান 1 হয়। হ্যাঁ, যেগুলো অর্ডার লেস দ্যান 1 হয় সেগুলো ফাইনাইট টাইমে কমপ্লিট হয়। আর রিয়াকশনের অর্ডার যদি 1 বা 1-এর থেকে বেশি হয় সেটা ফাইনাইট টাইমে কমপ্লিট হয় না। তাহলে দেখো, এই এমএসকিউটা যখন সলভ করছো, তাহলে এই যে ইনফরমেশনটা, রিয়াকশনস অফ অর্ডার লেস দ্যান 1 ক্যান বি কমপ্লিটেড ইন এ ফাইনাইট টাইম, আর রিয়াকশনস অফ অর্ডার গ্রেটার ইকুয়াল টু 1 ক্যানট বি কমপ্লিটেড ইন এ ফাইনাইট টাইম। হয়তো অন্য কোনো একটা এমএসকিউতে দেখা যাচ্ছে যে এই 0 হাফ না দিয়ে একটা 3/2 দিয়ে দিয়েছে, একটা তোমার 1/4 দিয়ে দিয়েছে। তো সেইখান থেকে তুমি এই জেনারেল মানে এটা যদি জানো, জেনারেল রুলটা যদি জানো, সেখান থেকে তুমি কিন্তু বলে দিতে পারবে যে কোনটা ফাইনাইট টাইমে কমপ্লিট হবে। আচ্ছা, নেক্সট চলে এসো। হুইচ অফ দ্য ফলোইং ইনফরমেশন আর ট্রু রিগার্ডিং দ্য অর্ডার অফ এ রিয়াকশন। অর্ডার অফ এ রিয়াকশন সংক্রান্ত নিচের বক্তব্যগুলো কোন কোনগুলো সত্যি। অর্ডার ইজ অ্যান এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, অর্ডার ক্যান বি জিরো, জিরো অর্ডার রিয়াকশন মে বি এ সিঙ্গেল স্টেপ রিয়াকশন, অর্ডার ইজ এ ইউনিটলেস নাম্বার। এই 4টে অপশনের মধ্যে কোন কোনগুলো কারেক্ট বলো, মানে অর্ডার সংক্রান্ত 4টে অপশনের মধ্যে কোন কোনগুলো কারেক্ট একটু বলো।
আমরা যখন পড়ানোর সময় অর্ডার নিয়ে ডিসকাস করেছি সেখানে দেখবে এইগুলো স্টেপ বাই স্টেপ লেখা ছিল যে অর্ডার একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, অর্ডারটা জিরো, নেগেটিভ, পজিটিভ ফ্র্যাকশন যা খুশি হতে পারে, মানে অর্ডার ক্যান বি জিরো, আর জিরো অর্ডার রিয়াকশনের মাস্ট বি মাল্টি স্টেপ ইন নেচার, বা জিরো অর্ডার রিয়াকশন ক্যানট বি সিঙ্গেল স্টেপ রিয়াকশন, এসব আমরা আলোচনা করেছি। আর অর্ডার একটা ইউনিটলেস নাম্বার, কারণ এটা তুমি দেখেছো কি যখন একটা ডিফারেন্সিয়াল রেটটা তুমি লেখো তখন কনসেন্ট্রেশনের যে পাওয়ারটা সেটাই বেসিক্যালি অর্ডার, সেটা সাডেনলি একটা ইউনিটলেস নাম্বার। তার মানে অপশন এ, বি এবং ডি তারা হচ্ছে কারেক্ট, সিটা হচ্ছে রং। ঠিক আছে, এটা দেখবে অর্ডার নিয়ে যেখানে ডিসকাস করা আছে সেখানে দেখবে ইনফরমেশনগুলো পরপর করে লেখা আছে, মানে অর্ডার নিয়ে ডিটেলসটা জানলেই তুমি এই প্রশ্নটা উত্তর দিতে পারবে। আর পরের কোশ্চেন হচ্ছে মলিকুলারিটি নিয়ে। হুইচ অফ দ্য ফলোইং ইনফরমেশনস আর ট্রু রিগার্ডিং দ্য মলিকুলারিটি অফ এ রিয়াকশন? Molecularity is a theoretical concept. Molecularity can be zero. Molecularity is always equal to the order of the reaction. Molecularity is always positive integers. তাহলে দেখো, তাহলে এই যে আছে অপশনগুলো তার মধ্যে মলিকুলারিটি জিরো কখনো হতে পারে না, যেটা অ্যাবসার্ড। ঠিক আছে, আর অর্ডার আর মলিকুলারিটি সবসময় সমান হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। তার মানে অপশন এ আর ডি, যে মলিকুলারিটি একটা থিওরিটিক্যাল কনসেপ্ট আর মলিকুলারিটি ইজ অলওয়েজ এ পজিটিভ ইন্টিজার, এই দুটো বক্তব্য শুধুমাত্র সত্যি। এ অ্যান্ড ডি আর দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝে গেল? নেক্সট চলে এসো, হুইচ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু ফর এ জিরো অর্ডার রিয়াকশন? জিরো অর্ডার রিয়াকশন সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলো সত্যি তোমাকে বলতে বলেছে। জিরো অর্ডার রিয়াকশন মাস্ট বি মাল্টি স্টেপ ইন নেচার, এটা ট্রু। For zero order reaction, unit of specific rate is equal to the unit of rate of the reaction. It is again true. তো আমরা জানো velocity of the reaction এটা মাইনাস ডিসি ডিটি, এটা কে ইন্টু সি টু দি পাওয়ার জিরো, কারণ এটা জিরো অর্ডার রিয়াকশন। তার মানে যেটাই কে এর ইউনিট সেটাই ভেলোসিটি অফ দ্য রিয়াকশনের ইউনিট। জিরো অর্ডার রিয়াকশন ক্যান বি কমপ্লিটেড ইন এ ফাইনাইট টাইম, যেহেতু অর্ডারটা একের থেকে কম সেখানে ফাইনাইট টাইমে কমপ্লিট হবে। হাফ লাইফ টাইম অফ জিরো অর্ডার রিয়াকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন। এটা সত্যি না, কারণ তুমি জানো হাফ লাইফ টাইমটা 1/n-1 এর সঙ্গে প্রপোর্শনাল। এন যদি জিরো হয়ে যায় তাহলে এইটা তোমার ইমপ্লাই করছে যে টি হাফটা বেসিক্যালি প্রপোর্শনাল টু এ, কারণ এন এর ভ্যালু জিরো বসালে প্রপোর্শনাল টু এ হবে। এটা ফর জিরো অর্ডার রিয়াকশন। কিন্তু এখানে বলেছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন, এটা সত্যি না। এটা ফর এন ইকুয়াল টু জিরো, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন তার সঙ্গে প্রপোর্শনাল হওয়ার কথা, কিন্তু এখানে বলছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট। তার মানে ডিটা সত্যি না। তাহলে এ, বি, সি এই তিনটা হচ্ছে সত্যি। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর একটা চলে এসো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশন? ফার্স্ট অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেসপেক্টে এই কোন বক্তব্যটা সত্যি? ফার্স্ট অর্ডার রিয়াকশন মাস্ট বি মাল্টি স্টেপ ইন নেচার। ফর যেটা মানে ফার্স্ট অর্ডার রিয়াকশন মাল্টি স্টেপ হতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই। মানে এই বক্তব্যটা সত্যি নয়। ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন ইউনিট অফ স্পেসিফিক রেট হচ্ছে সেকেন্ড ইনভার্স, এটা সত্যি কথা। ফার্স্ট অর্ডার রিয়াকশন ক্যানট বি কমপ্লিটেড ইন এ ফাইনাইট টাইম, এটাও সত্যি কথা। হাফ লাইফ টাইম অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন। দেখো এখানে যেটা আলোচনা করা হয়েছিল, টি হাফ ইজ প্রপোর্শনাল টু 1/n-1, এন এর ভ্যালু 1 বসাও, টি হাফটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন হয়ে যাবে। মানে বি, সি, ডি এই তিনটা অপশন থাকবে। Which of the following methods are used to determine the order of a reaction? Method of differential rate law, method of integrated rate law, method of half life time, method of isolation। তাকে চারটে মেথডেই কিন্তু অর্ডার ডিটারমাইন করার জন্য লাগে, সেই জন্য এখানে চারটে বক্তব্যই সত্য। ঠিক আছে, তোমরা পড়েছো ডিটেলে যখন এক্সপেরিমেন্টাল মেথড অফ ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন, সেখানে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল, মেথড অফ হাফ লাইফ টাইম, মেথড অফ আইসোলেশন, হ্যাঁ, বা মেথড অফ ফ্লাডিং যেটাকে বলা হয় শেষে আর কি, হ্যাঁ, সেগুলো তোমরা পড়েছো। তোমার পরিষ্কার চারটে মেথডই কিন্তু পপুলার মেথড। আচ্ছা, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম অ্যান্ড অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন? এনটি এবং এনসি
আমরা যখন ওই ডিফারেন্সিয়াল মেথড ফর দ্য ডিটারমিনেশন অফ অর্ডার অফ রিয়াকশনস পড়েছিলাম, সেখানে এনটি এনসির মানে বলেছি। আচ্ছা, এবার অটো ক্যাটালাইটিক রিয়াকশনের ক্ষেত্রে এনটিটা লেস দ্যান এনসি, এটা সত্যি। ইনহিবিশন রিয়াকশনের ক্ষেত্রে এনটিটা গ্রেটার দ্যান এনসি, এটা সত্যি। এনসি ইজ দ্য ট্রু অর্ডার অফ দ্য রিয়াকশন, এটা সত্যি। এনটি অ্যান্ড এনসি আর অলওয়েজ দ্য সেম, এটা কিন্তু ভুল কথা। এনটি এবং এনসি আলাদা হতে পারে, সেটা এ এবং পি এই দুটো বক্তব্য থেকে বুঝতে পারছো। এনটিটা লেস দ্যান এনসি হতে পারে, এনটিটা গ্রেটার দ্যান এনসি হতে পারে। তার মানে এই 7 নম্বর কোশ্চেনের জন্য এ, বি এবং সি এই তিনটা হচ্ছে কারেক্ট অপশন, ডিটা হচ্ছে রং অ্যান্সার। ফর কেসিপি অ্যান্ড টিসিপি following conditions have to be satisfied. কেসিপি এবং টিসিপি যখন আমরা আলোচনা করেছি, এটা ভালো করে দেখবে, সেখানে বারবার বলে দেওয়া হয়েছে যে কেসিপি ভার্সেস টিসিপি হতে গেলে রিয়াকশনটা অবশ্যই রিভার্সেবল হতে হবে। রিয়াকশন হ্যাজ টু বি রিভার্সেবল, এটা সত্যি কথা। ওয়ান প্রোডাক্ট হ্যাজ টু বি মোর স্টেবল দেন আদার, দুটো প্রোডাক্টের স্টেবিলিটি আলাদা হতে হবে। যে বেশি স্টেবল থার্মোডাইনামিক্যালি সেটাই থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট হয়, আর যে কম স্টেবল সে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট হয়। এবং যে প্রোডাক্টগুলোর স্টেবিলিটি আলাদা হতে হবে। অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য ফরমেশন অফ মোর স্টেবল প্রোডাক্ট উইল বি হায়ার দেন দ্য আদার ওয়ান, এটাও ঠিক হতে হবে। কারণ যেটা স্টেবল, যেটা থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, সেটা তো স্লোলি তৈরি হতে হবে, তবে তো কেসিপি ভার্সেস টিসিপি হবে। ওটাকে স্লোলি তৈরি হতে অ্যাক্টিভেশন এনার্জি তার ক্ষেত্রে বেশি হতে হবে। আর দ্য রিয়াকশন মাস্ট বি এক্সোথার্মিক ইন নেচার, এইটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। রিয়াকশনটা এন্ডোথার্মিক হতে পারে, এক্সোথার্মিকও হতে পারে। মানে কেসিপি ভার্সেস টিসিপি যখন বলছো, প্রথম তিনটে যে বক্তব্য, এই তিনটে বক্তব্য হচ্ছে সত্যি। দ্য রিয়াকশন মাস্ট বি রিভার্সেবল, একজনের তুলনায় আরেকটা প্রোডাক্ট বেশি স্টেবল হবে, আর যে বেশি স্টেবল হবে তার করসপন্ডিং অ্যাক্টিভেশন বেরিয়ারটা খুব হাই হবে, অর্থাৎ ট্রানজিশন স্টেটটা যে লেস স্টেবল হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং statements are true regarding the reversible reaction? These reactions are always endothermic, এর কোনো বাধ্যবাধকতা নেই, এটা ভুল স্টেটমেন্ট। If sufficient time is allowed, a reversible reaction must attain at equilibrium, এটা সত্যি কথা। Equilibrium constant must be unitless, equilibrium constant সবসময় একটা unitless নাম্বার হয়। আর ফর রিভার্সেবল রিয়াকশন বোথ দ্য ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন মাস্ট বি অফ সেম অর্ডার, এর কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে বি এবং সি সেটা হচ্ছে কারেক্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিটলেস হয়। দেখো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এই টাইপের রিয়াকশনের ক্ষেত্রে অনেক সময় লোকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিট বের করে ফেলে, মানে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি বি এর কনসেন্ট্রেশন বাই এর কনসেন্ট্রেশন স্কোয়ার এরকম ভাবে লিখে ফেলে। এটা কিন্তু থার্মোডাইনামিক্সের ল্যাঙ্গুয়েজ, এটা সত্যি না। তোমাকে সবসময় স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন দিয়ে ভাগ করে ফেলতে হয়, করে তোমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে বের করে ফেলতে হয়। মানে সবসময় থার্মোডাইনামিক্যালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন তুমি লিখবে না, এই ইকুইলিব্রিয়ামটা তো ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি, এইটা। তাহলে এবারে এই এক্সপোনেনশিয়াল যে কোনো কোয়ান্টিটি ইউনিটলেস নাম্বার হয়, সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একটা ইউনিটলেস নাম্বার, এটা পরিষ্কার একটা ইউনিটলেস। এটা থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিফাইন করছো, সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিটলেস হবে, সেটা বলাই বাহুল্য। কিন্তু যখন তুমি কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে করবে, তখন ধরো 2a রিভার্সেবল দিয়ে বি তৈরি হচ্ছে, ফরওয়ার্ড রিয়াকশনের রেটটা k1 ইন্টু এর কনসেন্ট্রেশন তার স্কোয়ার, ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে k-1 ইন্টু বি এর কনসেন্ট্রেশন, এটা। আর ইকুইলিব্রিয়ামে যদি k1 বাই k2 এটা যখন করবে, মানে অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হবে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট সমান হয়ে যাবে, সেই জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা বি এর কনসেন্ট্রেশন বা এর কনসেন্ট্রেশন স্কোয়ার হতো, তাহলে মনে হতো একটা ইউনিট থেকে যাবে। কিন্তু এখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিটলেস করতে হবে, সেই জন্য এটাকে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন C0 দিয়ে ভাগ করে দিতে হয়। C0 দিয়ে ভাগ করে ওটা ওভারঅল, ওটা তোমার একটা ইউনিটলেস নাম্বার হচ্ছে, সেটাকে তোমার দেখাতে হয়। ঠিক আছে? নেক্সট চলে আসে, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং দ্য কনজিকিউটিভ রিয়াকশন এ থেকে বি, বি থেকে সি। কনজিকিউটিভ রিয়াকশন তোমরা ডিটেলে পড়েছো, সেখানে কোন কোন বক্তব্যগুলো সত্যি তোমাকে দেখতে হবে। দেখো, দিস রিয়াকশনস আর অলওয়েজ এন্ডোথার্মিক, এর কোনো বাধ্যবাধকতা নেই। মানে এক্সোথার্মিক এন্ডোথার্মিক যা খুশি হতে পারে, হ্যাঁ, এর কোনো বাধ্যবাধকতা নেই। দ্য কনসেন্ট্রেশন অফ সি ভার্সেস টি টাইম প্রোফাইল ইজ সিগময়েড ইন নেচার। হ্যাঁ, সার্টেনলি তোমরা জানো যে যখন কনজিকিউটিভ রিয়াকশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্রোফাইলটা আঁকা হয়, তখন সি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা এরকম দেখতে হয়, তা এস শেপড হয়, এটা সিগময়েড, এটা সত্যি কথা। দ্য কনসেন্ট্রেশন অফ বি ভার্সেস টাইম পাসেস টু এ ম্যাক্সিমাম। হ্যাঁ, বি এর কনসেন্ট্রেশনটা প্রথমে বাড়ে, ওটা ম্যাক্সিমামে পৌঁছায়, তারপর সেটা কমে। দ্যাট ইজ অ্যান ইন্ডাকশন টাইম। হ্যাঁ, একটা ইন্ডাকশন টাইম আছে,
মানে যে মুহূর্তে রিয়াক্ট্যান্ট ডিসঅ্যাপিয়ার করা শুরু করলো বা বি তৈরি হওয়া শুরু করলো, সি কিন্তু একটু পরে তৈরি হবে। তার মানে এর ডিসঅ্যাপিয়ার করা স্টার্ট করা আর সিটা তৈরি হওয়া স্টার্ট করা, তাদের মধ্যে একটা টাইম গ্যাপ রয়ে যাবে। সেই টাইমটা হচ্ছে ইন্ডাকশন টাইম, এবং এর ক্ষেত্রে একটা নন জিরো ইন্ডাকশন টাইম থাকে। তার মানে 10এরটার ক্ষেত্রে তোমার বি, সি এবং ডি এই তিনটে অপশন কারেক্ট, এই অপশনটা হচ্ছে কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর নট ট্রু রিগার্ডিং দ্য প্যারালাল রিয়াকশন, এখানে ক্ষেত্রে কোনটা সত্যি নয় বলেছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর নট ট্রু রিগার্ডিং দ্য প্যারালাল রিয়াকশন, এই হচ্ছে প্যারালাল রিয়াকশন। দিস রিয়াকশনস আর অলওয়েজ এক্সোথার্মিক, এর কোনো বাধ্যবাধকতা নেই। ইফ সাফিসিয়েন্ট টাইম ইজ অ্যালাউড, ইকুইলিব্রিয়াম উইল বি এস্টাবলিশ, এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হওয়ার কোনো গল্পই নেই। দ্য কনসেন্ট্রেশন অফ ইন্টারমিডিয়েট ভার্সেস টাইম পাসেস টু এ ম্যাক্সিমাম, সেক্ষেত্রেও তার কোনো গল্প নেই। আর দেয়ার ইজ অ্যান ইন্ডাকশন টাইম, এটাও ভুল বক্তব্য। ঠিক আছে, তাহলে তোমার দেখো আগের পয়েন্টগুলি মোরালে লেখা হয়েছে, কিন্তু এখন রিয়াকশনটা প্যারালাল বলে দেওয়া হয়েছে। যে বক্তব্যগুলো বলা হচ্ছে সে বক্তব্যগুলোই হচ্ছে ভুল। তার মানে যেহেতু কোশ্চেনে উইচ আর নট ট্রু বলেছে, তার মানে চারটি তোমার কারেক্ট। তারপর হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং আরএনএস ইকুয়েশন, আরএনএস ইকুয়েশন সংক্রান্ত কোন বক্তব্যটা তোমার সত্যি। পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, আরএনএস ইকুয়েশনে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্টই ধরা হয়। অ্যাক্টিভেশন এনার্জি ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ আরএনএস ইকুয়েশনে অ্যাক্টিভেশন এনার্জি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। আচ্ছা, এলএনকে ভার্সেস 1/T+ স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ ইকুয়াল টু ই অ্যাক্টিভেশন বাই 2.303 আর। আচ্ছা, এখানে দেখো, এখানে এলএনকে ভার্সেস 1/T করা হয়েছে। এলএনকে ভার্সেস 1/T করলে কিন্তু -e⁻r হয়। এখানে তো নেগেটিভ স্লোপ ইকুয়াল টু, এখানে তুমি মাইনাসটা দিতে পারো, কিন্তু খেয়াল রাখো এখানে এলএনকে বলা হয়েছে। লগ কে ভার্সেস 1/T যদি করতে, তাহলে একটা নেগেটিভ স্লোপ হতো, এটা -e⁻2.303 আর। যখন এলএনকে ভার্সেস 1/T প্লট করবে, তখন স্লোপটা হচ্ছে -e⁻r হবে। এটা এখানে সিটা, মানে এটা অ্যাপারেন্টলি হুট করে দেখলে তোমার দেখবে ঠিক দিয়ে দিতে পারো, এখানে মাইনাস সাইনটা মিসিং হয়েছে, নেগেটিভ স্লোপ যেহেতু বলেছি। কিন্তু তোমার খেয়াল রাখো এটা লগ কে দেওয়া আছে না এলএন কে দেওয়া আছে। এলএন কে দিলে কিন্তু এটা -e⁻r, আর যদি ওয়াই অ্যাক্সিস বরাবর লগ কে থাকতো, তাহলে -e⁻2.303 ইন্টু আর হতো। আর ফাইনালটা হচ্ছে রেট অফ এ multi-step reaction always increase with increasing temperature. ও দুবার ইনক্রিজ হয়ে গেছে না, সরি। রেট অফ এ মাল্টি-স্টেপ রিয়াকশন অলওয়েজ ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার, দুবার এটা হয়ে গেছে। রেট অফ এ মাল্টি-স্টেপ রিয়াকশন অলওয়েজ ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার, মাল্টি-স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে অলওয়েজ কিন্তু রেট অফ দ্য রিয়াকশন না বাড়তে পারে। সিঙ্গেল স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে ইউজুয়ালি টেম্পারেচার বাড়ালে রেট অফ দ্য রিয়াকশন বাড়ে, কিন্তু মাল্টি-স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে এমন হতেই পারে যে এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জি দিনের শেষে নেগেটিভ বেরিয়ে যায়। এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জি যদি নেগেটিভ বেরিয়ে যায়, তখন আলটিমেটলি রেট অফ দ্য রিয়াকশন সেটা কিন্তু টেম্পারেচার বাড়ালে তোমার কমতে ইভেন পারে। সেই জন্য রেট অফ এ মাল্টি-স্টেপ রিয়াকশন অলওয়েজ ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার, এটা কিন্তু ঠিক বক্তব্য নয়। মাল্টি-স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে রিয়াকশনের রেট ইভেন কমতেও পারে। সেখানে এক্ষেত্রে কোন কোন বক্তব্যগুলো সত্যি, তার মধ্যে প্রথম দুটো বক্তব্যই সত্যি। এই সি এবং ডি খুব মাইনিউটলি দেখতে হবে, এই দুটো বক্তব্য কিন্তু সত্যি নয়। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট চলে এসো 13 নম্বরে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন, সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সংক্রান্ত কোন বক্তব্যগুলো সত্যি না, কোন বক্তব্যগুলো সত্যি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এটা সার্টেনলি ভুল বক্তব্য। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সার্টেনলি টেম্পারেচার উপর ডিপেন্ড করে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিটলেস, এটা সত্যি ঠিক ঘটনা, মানে ঠিক বক্তব্য। ফর এন্ডোথার্মিক রিয়াকশন, ভ্যালু অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজেস উইথ ইনক্রিজিং প্রেসার। হ্যাঁ, আচ্ছা, এবারে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো সবসময় প্রেসার ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজেস উইথ ইনক্রিজিং প্রেসার, এটা তোমার ভুল স্টেটমেন্ট, কারণ প্রেসার চেঞ্জ করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তোমার কনস্ট্যান্ট থাকে। আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন ডাজ নট ডিপেন্ড অন দ্য ইউজ অফ ক্যাটালিস্ট। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু ক্যাটালিস্টের প্রেজেন্সের উপরে নির্ভর করে না। ক্যাটালিস্ট দিলে রেট অফ দ্য রিয়াকশন সার্টেনলি চেঞ্জ হয়, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কোনো চেঞ্জ হয় না। সেই জন্য এ পার্টিকুলার বি এবং ডি এই দুটোই সঠিক বক্তব্য, এ এবং সি কিন্তু সঠিক বক্তব্য নয়। তারপরে চলে আসছে 14 নম্বরে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং কলিশন থিওরি অফ রিয়াকশন রেট। আগেরটা আগেরটা আরএনএস ইকুয়েশন থেকে দেওয়া ছিল, এখন হচ্ছে কলিশন থিওরি দিয়ে। এভরি বাইনারি কলিশন লিডস দ্য রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট, এটা সত্যি না, তোমরা জানো
যে কলিশনগুলো হচ্ছে তার সামান্য একটা ফ্র্যাকশনই শুধুমাত্র অ্যাক্টিভেশন বিক্রিয়া কজ করতে পারে বা প্রোডাক্টে যেতে পারে। হ্যাঁ, সেটা তোমরা দেখেছো। এখানে হচ্ছে আসলে এফেক্টিভ কলিশন হতে হবে যেটা রিয়াক্টর মলিকিউলগুলোকে সাফিসিয়েন্ট অ্যাক্টিভেশন এনার্জিটা সাপ্লাই করতে পারবে। সেই জন্য সমস্ত বাইনারি কলিশনই রিয়াক্টরকে প্রোডাক্টে নিয়ে গেছে, এটা সত্যি ঘটনা নয়। ভ্যালু অফ স্টেরিক ফ্যাক্টর ইজ ইন বিটুইন 0 to 1, এটা ঠিক ঘটনা। রিয়াকশনস অফ অর্ডার গ্রেটার দেন 2 ইজ রেয়ার, এটাও ঠিক ঘটনা। ইউনিমলিকুলার গ্যাস ফেজ রিয়াকশন unimolecular gas phase reaction can be explained by collision theory via Lindemann mechanism। হ্যাঁ, Lindemann mechanism দিয়ে তুমি সাডেনলি ইউনিমলিকুলার গ্যাস ফেজ রিয়াকশনকে এক্সটেন্ড করতে পারো। তাহলে বি সি ডি এই তিনটা হচ্ছে সঠিক বক্তব্য। আর হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং ট্রানজিশন স্টেট থিওরি অফ রিয়াকশন রেট? বলছে দ্য রিয়াক্টর মলিকুলস আর ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। হ্যাঁ, এটা সত্যি ঘটনা, তাই বলা হয় এ প্লাস বি একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স হচ্ছে তারা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে। ফর রিভার্সেবল রিয়াকশন এনথালপি অফ রিয়াকশন is the difference of activation energies for the forward reaction and the backward reaction। এটাও সত্যি। enthalpy of the reaction তো আমরা দেখেছি e dagger 1 minus e dagger minus 1 হয়। according to transition state theory p exponential factor is always temperature independent, এটা ভুল বক্তব্য। ট্রানজিশন স্টেট থিওরি অনুযায়ী পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা টেম্পারেচার উপর ডিপেন্ড করে। পার্টিকুলারলি ধরো এ প্লাস বি থেকে এই যদি প্রোডাক্ট হয় তাহলে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টি এর সঙ্গে প্রপোর্শনাল হয়। আর ট্রানজিশন স্টেট থিওরি ইজ অলওয়েজ কল্ড দ্য থিওরি অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। ট্রানজিশন স্টেট ইজ অলওয়েজ কল্ড দ্য থিওরি অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, এটা বলা হয়। মানে ট্রানজিশন স্টেট থিওরি আর একটা নাম আছে থিওরি অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে এ বি এবং ডি এই তিনটে বক্তব্য সত্যি, সি এই বক্তব্যটা শুধুমাত্র ঠিক না। নেক্সট চলে আসে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং ক্যাটালিসিস? In presence of catalysis, reaction proceeds via an alternative path having lower energy of activation। সত্যি, সেখানে রিয়াকশনের রেটটা বেড়ে যায়। In presence of catalyst, value of the equilibrium constant increases, এটা রং স্টেটমেন্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যাটালিস্টের প্রেজেন্স বা অ্যাবসেন্সের উপরে নির্ভর করে না। নেগেটিভ ক্যাটালিস্ট ডিক্রিজ দ্য রেট অফ দ্য রিয়াকশন বাই রেজিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন, এটাও ভুল বক্তব্য। এরকম কিছু আগে মনে করা হতো যে পজিটিভ ক্যাটালিস্ট যে রিয়াকশন রেটটাকে বাড়ায় সে যেমন অ্যাক্টিভেশন এনার্জিটা কমিয়ে দেয়, নেগেটিভ ক্যাটালিস্ট যে রিয়াকশন রেটটাকে বাড়ায় সে বুঝি অ্যাক্টিভেশন এনার্জিটাকে বাড়িয়ে দেবে, এটা কিন্তু ঠিক নয়। ক্যাটালিস্ট ইজ জেনারেটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন। ক্যাটালিস্টটা তোমার এন্ড অফ দ্য রিয়াকশন ওজন এবং কেমিক্যাল প্রপার্টিকে ইনট্যাক্ট রেখে সে রিপ্রোডিউস হয়ে যায়। মানে এ আর ডি এই দুটো হচ্ছে তোমার কারেক্ট স্টেটমেন্ট এই পার্টিকুলার। আর হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু রিগার্ডিং এনজাইম ক্যাটালিসিস? এনজাইম অ্যাক্টিভিটি ইজ ম্যাক্সিমাম অ্যাট আর অপটিমাম পিএইচ। হ্যাঁ, এটা সত্যি। এনজাইম অ্যাক্টিভিটি ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, এটা মিথ্যে। এক্ষেত্রে একটা অপটিমাম টেম্পারেচার থাকে, অপটিমাম টেম্পারেচারই এনজাইম অ্যাক্টিভিটিটা ম্যাক্সিমাম হয়। এনজাইম কাইনেটিক্স ওবেজ দ্য মাইসেলি মেইনটেইন ইকুয়েশন, হ্যাঁ এটা সত্যি। আর এনজাইম ক্যাটালাইসিস ওবে দ্য কিয়ান লক মেকানিজম, এটাকেও সত্যি ধরতে হবে। মানে এটা খুব ক্রিটিক্যালি দেখতে যাও না, হয়তো বলবে যে এনজাইম ক্যাটালাইসিসের যে কিয়ান লক মেকানিজমটা বলা আছে এরপরে কিন্তু খোসল্যান্ডের ইনডিউসড ফিট মডেল আছে, সেখানে একদম কিয়ান লক মেকানিজমটা ফিশারের দেওয়া, এর থেকে ওটা হচ্ছে বেটার থিওরি। কিন্তু যখন তোমার এনজাইম ক্যাটালিসিস নিয়ে কোশ্চেন পড়বে এটা কিয়ান লক মেকানিজম ওবে করে, এটাতেই তুমি মান্যতা দেবে, এটা মাথায় রাখবে। তাহলে এ সি আর ডি তারা হচ্ছে কারেক্ট অপশন। হুইচ অফ দ্য ফলোইং প্লটস রিগার্ডিং এনজাইম কাইনেটিক্স আর লিনিয়ার? লাইনওয়েভার বার্গ প্লট, মাইসেলি মেনটেন প্লট, এডি হফস্টি প্লট আর উলফ হেন্স প্লট। এখানে মাইসেলি মেনটেন প্লট বাদ দিয়ে বাকি যে প্লটগুলো সেগুলো সবই হচ্ছে তোমার লিনিয়ার প্লট। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু? Effect of ionic strength on the rate of a reaction is called primary kinetic salt effect, এটা সত্যি কথা। Rate of a reaction involving one neutral reactant and a cation is independent of ionic strength of the reaction, এটাও সত্যি কথা। কারণ তোমার এই যে বনস্টেন-জেরাব ইকুয়েশন প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্টের ক্ষেত্রে কি log 10 base k = log 10 base k0 plus 1.018 ZA ZB root I। তারপর এখানে দেখো ZA ZB এর মধ্যে একজন যদি তোমার 0 হয়ে যায় তাহলে কিন্তু k এবং k0 সমান হয়ে যাবে। সেটাই বলা আছে রেট অফ এ রিয়াকশন হ্যাভিং ওয়ান নিউট্রাল রিয়াক্ট্যান্ট, একজন নিউট্রাল, বাকিটা যাই হোক না কেন সেখানে আয়নিক স্ট্রেন্থের কোনো এফেক্ট থাকবে না। প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট ওবেজ বনস্টেন-জেরাব ইকুয়েশন, সত্যি কথা, এই ইকুয়েশনটি বনস্টেন-জেরাব ইকুয়েশন। আর রেট অফ দ্য পার ডাইসালফাইড আয়োডাইড কাইনেটিক্স ইনক্রিজেস
উইথ ইনক্রিজ ইন আয়নিক স্ট্রেংথ অফ দ্য রিয়াকশন। দেখো পার ডাইসালফাইড আয়োডাইড রিয়াকশন যখন হচ্ছে H2O2 মাইনাস প্লাস I মাইনাস, তো দুজনই নেগেটিভ চার্জ, তাহলে বক্সের যেরকম ইকুয়েশন থেকে রেট অফ দ্য রিয়াকশনটাকে বাড়বে, সেখানে ডি যেটা বলে দেওয়া আছে রেট অফ দ্য রিয়াকশন বাড়বে, এটা একটা কারেক্ট স্টেটমেন্ট। তার মানে এক্ষেত্রে চারটে স্টেটমেন্টই কারেক্ট। নেক্সট চলে এসো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু? দ্য ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন ডিপেন্ডস অন টেম্পারেচার অনলি, সত্যি কথা। ফর এ কমপ্লেক্স রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জি মেবি নেগেটিভ, এটাও সত্যি কথা। বা মাল্টিস্টেপ রিয়াকশনের ক্ষেত্রে এফেক্টিভ অ্যাক্টিভেশন নেগেটিভও হয়। ইফ পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ডিপেন্ডস অন টেম্পারেচার, দ্য এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জি অলসো ডিপেন্ড অন টেম্পারেচার। এটা আমরা দেখেছি যে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার উপর ডিপেন্ড করলে এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জি টেম্পারেচার উপর ডিপেন্ড করে। আর catalytic efficiency of a heterogeneous catalyst increases with increase in surface area. হ্যাঁ সার্টেনলি, কারণ হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস হবে তখন সারফেস এরিয়া যত বাড়বে ক্যাটালাইটিক এফিসিয়েন্সিটা তত তোমার বাড়বে। নেক্সট চলে এসো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু? ফর সেকেন্ড অর্ডার রিয়াকশন হাফ লাইফ টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টর। এটা সত্যি কথা। ওই যে হাফ লাইফ টাইম যেটা আমি লিখেছিলাম, হাফ লাইফ টাইমটা যেহেতু প্রপোর্শনাল টু 1/n-1, এবারে এইখান থেকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এটা মানে যখন n ইকুয়াল টু তোমার 2 হয়ে যাচ্ছে, তখন টি হাফটা প্রপোর্শনাল টু n এর জায়গায় 2 বসিয়ে 1/a। সেটা লেখা আছে ফর সেকেন্ড অর্ডার রিয়াকশন হাফ লাইফ টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টর। ফার্স্ট অর্ডার রিয়াকশন ক্যান বি কমপ্লিট ইন এ ফাইনাইট টাইম, রং স্টেটমেন্ট, কারণ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইনফাইনাইট টাইমে কমপ্লিট হয়। থার্মাল ডিসোসিয়েশন অ্যাসিটিলিন হ্যাজ ফ্র্যাকশনাল অর্ডার, হ্যাঁ এর অর্ডার হচ্ছে 3/2 হয়। অ্যাসিটিলিনের যে থার্মাল ডিসোসিয়েশন হলে করে যখন মিথেন এবং কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে তার অর্ডারটা 3/2 হয়, যেটা ফ্র্যাকশনাল অর্ডার হয়। আর এসআই ইউনিট অফ অ্যাক্টিভেশন জুল পার মোল হয়, এটাও সত্যি জুল পার মোল হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু? এ হাফ অর্ডার রিয়াকশন ক্যান বি কমপ্লিটেড ইন এ ফাইনাইট টাইম, সত্যি কথা। ইউনিট অফ রেট কনস্ট্যান্ট অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে তোমার রেট কনস্ট্যান্টের ইউনিট সেকেন্ড ইনভার্স যেহেতু ফ্রিকোয়েন্সির ইউনিট, সেখানে ইট ইজ দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি। ফর এলিমেন্টারি রিয়াকশন অর্ডার ইজ ইকুয়াল টু মলিকুলারিটি, এটা সত্যি ঘটনা, মানে যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে হবে না, কিন্তু এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে সত্যি হয়। র্যানি নিকেল ক্যান ইউজ অ্যাজ এ ক্যাটালিস্ট ইন হাইড্রোজেনেশন রিয়াকশন, এটাও সঠিক বক্তব্য। মানে র্যানি নিকেল তৈরি করা হয় তোমার নিকেল অ্যালুমিনিয়ামের অ্যালয় নিয়ে এনআই দিয়ে ট্রিটমেন্ট করলে, হ্যাঁ তোমার সোডিয়াম জিঙ্কের তৈরি হয়, হ্যাঁ সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়, আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাতে যেটা হয় হচ্ছে অ্যালুমিনিয়ামটা বেরিয়ে চলে গেল আর নিকেলটা রইল, এবং সেটা তোমার হয়ে যায়, মানে তোমার ওই হাইড্রোজেন গ্যাস যখন বেরোচ্ছে এটা গুঁড়ো হয়ে যায়, অনেক বেশি সারফেস এরিয়া বেড়ে যায়। এটা হাইড্রোজেনেশন রিয়াকশনের ক্ষেত্রে র্যানি নিকেল ব্যবহার করা। আর হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু? আচ্ছা বলছে ইউনিট অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন ইজ মোল পার লিটার। আর এখানে দেখো একটু বলে নিই যে যদি ইনিশিয়ালি আইএসপিসিকে নাম্বার অফ মোলস NI0 হয়, কোন একটা সার্টেন টাইমে নাম্বার অফ মোলস NI-টা হচ্ছে NI0 প্লাস নিউ আই ইন্টু জাই, নিউ আই হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, সেক্ষেত্রে জাইটা পেয়ে গেলে কি না এখন কোন একটা স্পিসিসের নাম্বার অফ মোল মাইনাস ইনিশিয়ালি কি ছিল ডিভাইডেড বাই তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কোনো ইউনিট নাই, জাইয়ের ইউনিট হবে এন ইউনিট মানে এটা বেসিক্যালি জাস্ট মোল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইউনিট অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন মোল পার লিটার, এটা ভুল, এটা শুধু মোল লিখতে হতো। ইউনিট অফ রেট কনস্ট্যান্ট অফ জিরো অর্ডার রিয়াকশন ইজ মোল পার লিটার পার সেকেন্ড, হ্যাঁ এটা সত্যি কথা। ইউনিট অফ রেট অফ এ রিয়াকশন ইজ মোল পার লিটার পার সেকেন্ড, এটা সত্যি কথা। ইউনিট অফ পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ সেকেন্ড ইনভার্স। কারণ পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর থাকে এই কে ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস e/RT, আর এক্সপোনেনশিয়াল পার্টটা কোনো ইউনিট নেই, তাহলে এর ইউনিট আর কে ইউনিট সমান হয়ে যাবে। ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যেহেতু কে এর ইউনিটটা সেকেন্ড ইনভার্স, সেখানে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এর ইউনিটটা সেকেন্ড ইনভার্স হবে। তারপর দ্য ডিফিকাল্টিস টু অ্যাপ্লাই কনভেনশনাল টেকনিক ইন স্টাডিং ভেরি ফাস্ট রিয়াকশনস আর, এটা বিএসসিতে নেই কিন্তু এমএসসিতে এটা আছে, যেটা হচ্ছে ফাস্ট রিয়াকশন টেকনিক যেগুলো আছে আর কি, সেখানে দেখা যাবে যে তোমার যদি কনভেনশনাল টেকনিক ব্যবহার করো তাহলে দুটো কারণে মূলত কনভেনশনাল টেকনিকগুলোকে তুমি ব্যবহার করতে পারবে না এতে।
মানে ফার্স্ট রিয়াকশনকে স্টাডি করার জন্য। 1 নম্বর হচ্ছে দ্য টাইম রিকোয়ার্ড ফর মিক্সিং দ্য রিয়াক্ট্যান্ট ইজ লং ইন কম্পারিজন টু দ্য হাফ লাইফ টাইম অফ দ্য রিয়াকশন। মানে তোমার হাফ লাইফ টাইম তার রেসপেক্টে টাইম অফ মিক্সিংটা হচ্ছে এত কম যে রিয়াকশন শুরু হওয়ার আগেই দেখবে রিয়াকশন তোমার শেষ হয়ে গেছে, মানে টাইম নোট করা শুরু করার আগে দেখবে রিয়াকশন শেষ হয়ে গেছে। দ্য টাইম রিকোয়ার্ড টু মেক এ মেজারমেন্ট অফ কনসেন্ট্রেশন ইজ সিগনিফিক্যান্ট ইন কম্পারিজন টু দ্য হাফ লাইফ টাইম অফ দ্য রিয়াকশন। এবার আমি তো একটা সার্টেন টাইমে ধরো কোনো একটা অ্যালিকট তুলে নিয়ে সেটাকে টাইটেট করবো, যদি একটা ইম্পর্টেন্ট যে টাইটেশন করতে যে সময়টা লাগে এটা অনেকটা বেশি, সেই সময়ের মধ্যে রিয়াকশন প্রায় তোমার শেষ হয়ে যাবে। আর ফার্স্ট রিয়াকশন হ্যাজ অলওয়েজ ফ্র্যাকশনাল অর্ডার, ফার্স্ট রিয়াকশন হ্যাভ ভেরি হাই অ্যাক্টিভেশন এনার্জি। এই সি এবং ডি সত্যি নয়, এ আর বি হচ্ছে সত্যি। আর ফাইনালি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাকর্ডিং টু লিন্ডেম্যান মেকানিজম, এ গ্যাস ফেজ রিয়াকশন উইল বি ফার্স্ট অর্ডার হোয়ার প্রেশার ইজ হাই। দেখো এখানে খেয়াল করো যে লিন্ডেম্যান মেকানিজমে যখন তুমি এটা করো তখন হচ্ছে ভি বাই এ যেটা মানে ভেলোসিটি ডিভাইডেড বাই এ, সেটা হচ্ছে মানে এই ছবিটা খেয়াল করলে বুঝতে পারবে। ভি বাই এ ভার্সেস এ প্লট করলে প্রথম দিকটা এর সঙ্গে প্রপোর্শনাল, মানে ভেলোসিটিটা এ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, সেকেন্ড অর্ডার। আর শুরুর দিকে ভি বাই এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে ভিটা হচ্ছে এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, ফার্স্ট অর্ডার হচ্ছে। তার মানে হাই প্রেসারে ফার্স্ট অর্ডার, লো প্রেসারে সেকেন্ড অর্ডার। তাহলে গ্যাস ফেজ রিয়াকশন উইল বি ফার্স্ট অর্ডার হোয়ার প্রেসার ইজ হাই, এটা সত্যি কথা। অ্যাকর্ডিং টু লিন্ডেম্যান মেকানিজম, এ গ্যাস ফেজ রিয়াকশন উইল বি সেকেন্ড অর্ডার হোয়েন প্রেসার ইজ লো, এটা সত্যি কথা। অ্যাকর্ডিং টু লিন্ডেম্যান মেকানিজম, এ গ্যাস ফেজ রিয়াকশন উইল বি ফার্স্ট অর্ডার হোয়ার প্রেসার ইজ লো, এটা ভুল। আর অ্যাকর্ডিং টু লিন্ডেম্যান মেকানিজম, এ গ্যাস ফেজ রিয়াকশন উইল বি সেকেন্ড অর্ডার হোয়েন প্রেসার ইজ হাই, এটা ভুল। তার মানে ঠিকটা হচ্ছে প্রথম দুটো, যে প্রেসার যখন কম তখন ফার্স্ট অর্ডার, প্রেসার যখন বেশি সেটা, প্রেসার যখন কম তখন সেকেন্ড অর্ডার, প্রেসার যখন বেশি সেটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই তোমার 25টা এমএসকিউ আমি বললাম, কারণ এমএসকিউ যেহেতু পড়ে এবং এখানে ওই বললাম না সাবজেক্টটা যে বিষয়টা থেকে এমসিকিউটা হচ্ছে সেই বিষয়টা যদি আদ্যপান্ত তুমি না জানো, তাহলে ওই যে কোথাও 4টে অপশন কারেক্ট, কোথাও 2টো, কোথাও 3টে, কোথাও একটা, হ্যাঁ এমসিকিউর ক্ষেত্রে সুবিধা কি একটা কারেক্ট অপশন, হ্যাঁ তার পক্ষে তোমার টিকানো অনেক সহজ। কিন্তু এমএসকিউর ক্ষেত্রে তুমি কারেক্ট সাবজেক্টটা জানলে তবেই কিন্তু এটা করতে পারবে, সেটা মাথায় রাখবে। ঠিক আছে, তো দেখো যা বললাম তাতে কারো কিছু অসুবিধা আছে নাকি? ঠিক আছে, বুঝেছ? পিছনে এমসিকিউ গুলো এখানে তো আরেকটা এমসিকিউ ইয়ে ছিল, কোথায় সেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখো, আচ্ছা নেক্সট যে জিনিসটা সেটা আমি মানে আজকে ক্লাসটা আমি সাজিয়েছিলাম এই দুটো পার্টে ভাগ করে করব বলে। একটা হচ্ছে এই এমএসকিউ গুলোকে করা, আর একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের এমসিকিউ গুলোকে ইয়ার ওয়াইজ সলভ করে দেওয়া। আর এখানে যে জিনিসটা সলভ করে আমি ডিসকাস করব ঠিক করেছিলাম, সেই জিনিসটা আমি তোমাদের পিডিএফ ফর্মে আগের দিন দিয়ে দিয়েছি, মানে কালকে দিয়ে দিয়েছি। এখানে এই আলোচনাগুলো আজকে আর করে সময় নষ্ট করছি না। আমি যেটা তোমাদের একটা দিন সময় দিচ্ছি সেটা হচ্ছে যে শুধুমাত্র এই জ্যামের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নয়, জ্যাম, নেট, গেট, টিআইএফআর এবং আরো যে বিভিন্ন জায়গায় হয়তো সেখানে তো সাইডে লেখা নেই, যেমন জ্যাম, নেট, গেটটা যেমন একদম ক্লিয়ারলি বলে দেওয়া আছে, কিন্তু অন্যান্য যেগুলো অন্যান্য জ্যাম, নেট, টিআইএফআরটা মানে বলে দেওয়া আছে। তো জ্যাম, নেট, গেট আর টিআইএফআর সেগুলো যেমন ইয়ার ওয়াইজ পরপর করে দেওয়া আছে, তার সঙ্গে আরো প্রচুর কারেকশনস আছে যেগুলো ওই প্র্যাকটিস কোশ্চেন হিসেবে দিয়েছি আর কি। সেইগুলো তোমরা একদম লাইন বাই লাইন একবার ভালো করে পড়ে নাও, পড়ে এবং দেখবে যেগুলো তোমার কনফিউশন আছে সেগুলো ডিটেল সলিউশন করে দেওয়া আছে। এবারে সলিউশন যেগুলো করে দেওয়া আছে সেগুলো বুঝতে যদি কোথাও কোনো কনফিউশন হয়, এবং যেগুলো সলিউশন দেওয়া নেই সেগুলো দেখবে বোল্ড করে দেওয়া আছে, মানে কারেক্ট অপশনটা অন্তত বলে দেওয়া আছে। কারেক্ট অপশনটা কেন এটা সত্যি হলো সেই সংক্রান্ত যদি কোনো কোশ্চেন টোশ্চেন থাকে সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। সেখানে এখানে টাইম ক্লাসটাকে আমি আর লেন্দি করছি না,
তাহলে এটাকে তো জাস্ট ম্যানেজ করে দেওয়ার দরকার নয়, এমএসকিউগুলোকে বলে দিলাম। আর এমসিকিউ যেগুলো আছে তোমাকে এই সপ্তাহটা সময় দিচ্ছি, তোমরা ভালো করে রিভিশন করে নেবে, করে সামনের বুধবার তোমরা এটা নিয়ে পরীক্ষা দেবে। ঠিক আছে, এখানে একদম এই ডিটেল সলিউশন করে দেয় এবং এই সলিউশনটাই তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি। এখানে আর সলিউশনগুলো পড়ে পড়ে হ্যাঁ তোমরা সেই তাড়াতাড়ি করে ফলো করতে পারবে না, অসুবিধা হবে। হ্যাঁ, মোটামুটি দেখবে লাস্ট যত বছর ধরে যা যা এমএসকিউ দরকার, যা 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 প্রিভিয়াস কোশ্চেন পড়েছে সব সলভ করে দেওয়া আছে। সেখানে আমি গতদিন আর আজকে দুটো ছোট ছোট ক্লাস রেখেছিলাম, আমাকে 10 নম্বর এবং 11 নম্বর। 10 এবং 11 এই দুটো ক্লাস আমি জাস্ট বেসিক্যালি বলে দিলাম, 11টা আমি আর বললাম না কিছু, তোমরা নিজেরা করবে, করে পরের দিনে তোমরা একটা পরীক্ষা দিয়ে। বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো।